বাংলাদেশে উচ্চ রক্তচাপ এর ক্রমবর্ধমান প্রকোপ মোকাবেলায় সরকার বেশি কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। অতি সম্প্রতি কমিউনিটি ক্লিনিকের ঔষধ তালিকায় উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস এর ঔষধ অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট CCHST এর কমিউনিটি ক্লিনিকে ব্যবহৃত ঔষধের তালিকায় হালনাগাদকরণ কমিটির 14 মে 2023 তারিখে অনুষ্ঠিত সভায় কমিউনিটি ক্লিনিকের ঔষধ তালিকায় উচ্চ রক্তচাপের জন্য অ্যামলোডিপিন 5 মিলিগ্রাম ও ডায়াবেটিস এর জন্য মেটফর্মিন 500 মিলিগ্রাম সরবরাহ করার সিদ্ধান্ত গৃহীত হয়। বাংলাদেশে তৃণমূল পর্যায়ে উচ্চ রক্তচাপের প্রকোপ মোকাবেলার ক্ষেত্রে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। সরকার অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্য বহুখাত ভিত্তিক কর্মপরিকল্পনা 2018 থেকে 2025 সাল পর্যন্ত তৈরি করেছে, যেখানে অসংক্রামক রোগ প্রতিরোধ বৈশ্বিক লক্ষ্যমাত্রা অনুসরণ করে 2025 সালের মধ্যে উচ্চ রক্তচাপের প্রাদুর্ভাব তুলনামূলকভাবে 25% কমানোর জাতীয় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উচ্চ রক্তচাপ ব্যবস্থাপনা জাতীয় গাইডলাইন এবং এর চিকিৎসায় ন্যাশনাল প্রোটোকল প্রণয়ন করা হয়েছে। সরকারের 5 বছর মেয়াদী 2017 থেকে 2022 সাল পর্যন্ত হেলথ, পপুলেশন অ্যান্ড নিউট্রিশন সেক্টর প্রোগ্রাম চতুর্থ ASPNSP এ অসংক্রামক রোগ ব্যবস্থাপনায় উচ্চ রক্তচাপকে অন্তর্ভুক্ত করা হয়েছে। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় মানসম্পন্ন প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে নগর ডিসপেনসারিগুলোর কার্যক্রম সম্প্রসারণের কথা বলা হয়েছে, যেখানে উচ্চ রক্তচাপ পরিমাপের পরিষেবা অন্তর্ভুক্ত রয়েছে এবং 2025 সালের মধ্যে হৃদরোগ সহ অসংক্রামক রোগজনিত মৃত্যুর হার 21.6% থেকে 16.8% কমিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে 2030 সালের মধ্যে অসংক্রামক রোগজনিত অকাল মৃত্যু 1/3 কমিয়ে আনা সংক্রান্ত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা লক্ষ্য 3.4 অর্জনে সরকার বদ্ধপরিকর রয়েছে। বাংলাদেশে 2025 সালের মধ্যে NCD লক্ষ্যমাত্রা এবং 2030 সালের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অঙ্গীকারবদ্ধ। উচ্চ রক্তচাপের প্রকোপ এই লক্ষ্যমাত্রাগুলো অর্জনে বড় বাধা হিসেবে কাজ করেছে। তবে সকল হাসপাতাল এবং প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্রে উচ্চ রক্তচাপ চিকিৎসা এবং ঔষধ প্রদান নিশ্চিত করা গেলে তা হবে অসংক্রামক রোগ মোকাবেলায় একটি ব্যয় সাশ্রয়ী পদক্ষেপ। উচ্চ রক্তচাপ মোকাবেলায় নিম্নোক্ত পদক্ষেপসমূহ গ্রহণ করা হলে এই নীরব মহামারীর কবল থেকে জনস্বাস্থ্য সুরক্ষা পেতে পারে। প্রকোপ বাংলাদেশে অসংক্রামক রোগের ঝুঁকি ক্রমশ বাড়িয়ে তুলেছে। হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং কিডনির ক্ষতি প্রতিরোধ সহ অন্যান্য স্বাস্থ্য সমস্যা মোকাবিলায় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ অত্যন্ত জরুরি। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের মাধ্যমে জনস্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি সরকারের জনস্বাস্থ্য বিষয়ক বিভিন্ন নীতি, পরিকল্পনা এবং প্রতিশ্রুতি পূরণ, বিশেষ করে অসংক্রামক রোগজনিত অকাল মৃত্যু 1/3 কমিয়ে আনা সংক্রান্ত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা লক্ষ্য 3.4 অর্জনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব। রক্ত চলাচলের সময় ধমনীর ভেতরের গায়ে যে পার্শ্ব চাপ তৈরি হয় তাকে রক্তচাপ বলে। রক্তচাপ যদি স্বাভাবিক মাত্রার চেয়ে অনেক
বেড়ে যায় তাহলে তাকে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন বলে। রক্তচাপ সাধারণত দুটি মাত্রা এবং সংখ্যার মাধ্যমে প্রকাশ করা হয়। প্রথমত, সংখ্যাটি সিস্টোলিক, যা হৃৎপিণ্ড সংকুচিত হয়ে রক্তনালীতে যে চাপ তৈরি হয় তার প্রতিনিধিত্ব করে। দ্বিতীয় সংখ্যাটি ডায়াস্টোলিক, যা হৃৎপিণ্ডের প্রসারণের সময়ে রক্তনালীতে চাপের প্রতিনিধিত্ব করে। স্বাভাবিক অবস্থায় একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের রক্তচাপের পরিমাণ 120/80 কিলোমিটার পারদ-চাপ ধরা হয়ে থাকে। রক্তচাপের এই মাত্রা দুইটি ভিন্ন দিনে 140/90 মিলিমিটার পারদ-চাপ বা তার বেশি হলে বুঝতে হবে উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে। তবে বয়স নির্বিশেষে রক্তচাপ কিছুটা কম বা বেশি হতে পারে। ডায়াবেটিস ও কিডনি রোগীদের ক্ষেত্রে 130/80 মিলিমিটার পারদ-চাপ এর অধিক হলে তা উচ্চ রক্তচাপের পর্যায়ে পড়তে পারে। অধিকাংশ সময়ে উচ্চ রক্তচাপের নির্দিষ্ট কোনো লক্ষণ এবং উপসর্গ থাকে না, অর্থাৎ রোগী বুঝতেই পারে না যে তার উচ্চ রক্তচাপ রয়েছে। এজন্য উচ্চ রক্তচাপে নীরব ঘাতক বলা হয়। তবে কোনো কোনো ক্ষেত্রে সকালের দিকে মাথা ব্যথা, নাক দিয়ে রক্ত পড়া, হৃৎপিণ্ডের অনিয়মিত ছন্দ, দৃষ্টিতে পরিবর্তন এবং কানে গুঞ্জন অনুভূতি প্রভৃতি উপসর্গ দেখা দিতে পারে। অত্যধিক উচ্চ রক্তচাপ ক্লান্তি, বমি বমি ভাব, বমি, বিভ্রান্তি, উদ্বেগ, বুকে ব্যথা এবং পেশি কম্পনের কারণ হতে পারে। উচ্চ রক্তচাপে শনাক্ত করার একমাত্র উপায় হল চিকিৎসক বা পেশাদার স্বাস্থ্যকর্মী দ্বারা নিয়মিত রক্তচাপ পরিমাপ করা। এটা নিয়ন্ত্রণে হয়ে গেছে, এটা কিউরেবল না, এটা কন্ট্রোলেবল। সুতরাং এটা কোনোদিনও ভালো হবে না। সারা ধরো এটি নিয়েই পালতে হবে। রোগীকে বলি যে আপনার এটা নিয়ে পালতে হবে, সারা ধরনের চলতে হবে, ওষুধটা রেগুলার খেতে হবে। তাকে এটাও বুঝাইতে হবে যদি মেডিসিনের দ্বারা ব্লাড প্রেশার নর্মাল হয় এর মানে কিন্তু আপনি ভালো হয়ে যান নাই, মেডিসিন কিন্তু বন্ধ করতে পারবেন না। এই টাইমের ওষুধ রেগুলার চালাই যেতে হবে। হ্যাঁ, যদি উঠানাম করে কম হয়, যে কোনো ওষুধের সাইড এফেক্ট হতে পারে, ডাক্তারের অনুমতি নেবেন, ডাক্তারের সঙ্গে কথা বলবেন, যে ডাক্তার আপনাকে দেখে তার সঙ্গে কথা বলে তখন হয়তো উনি বাড়ানো কমানো করতে পারেন। কিন্তু মেডিসিনটা রেগুলার খেতে হবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি। তার না হলে যেগুলো জটিলতা হয় এগুলো কিন্তু করতে পারে। এই ধরনের বিভ্রান্তিকর, কালকে একজন একটা প্রশ্ন করলো, প্রশ্ন জামান ছিল যে অনেক ব্লাড প্রেশারে তেঁতুল গুলে খায়। আপনারা হয়তো খায় না, তেঁতুল খায়, টক খায়, খাইয়ে নাকি প্রেশার ভালো হয়। আমার মাথার চেম্বারে গিয়ে এসে বললে প্রেশার বাড়ছিল, আমি তেঁতুল গুলে খাইছি, ভালো গেছে। তাহলে আমাদেরও লাগে না, তো ওষুধপত্রও লাগে না, সব খালি তেঁতুলে গাছ লাগাইতো আর ব্লাড প্রেশার হাই রোগীতে খালি তেঁতুল খাই। টোটালি একটা ভ্রান্ত ধারণা, মিসনোমার। এটা তেঁতুলের সঙ্গে, টকের সঙ্গে উচ্চ রক্তচাপের কোনো সম্পর্কই নেই। আপনি অনেক রোগী হয়তো পাবেন, এখনো কেউ কাছে কেউ দেয় না, রোগী এসে কিন্তু বলে। এই ধরনের কিন্তু টোটালি বিভ্রান্তিকর। তেঁতুলের সঙ্গে বা টকের সঙ্গে ব্লাড প্রেশারের কোনো সম্পর্ক নেই। আবার এরকম অনেকে অনেক ধরনের কথা, যেমন অনেকে বললেন যে মাথা ব্যথা, ঘাড় ব্যথা, এগুলো হতে পারে, মেজরিটি কোনো সিমটমই থাকে না। এই জন্যই বলে না 50-60% লোক জানেই না তার হাই ব্লাড প্রেশার। মাথার ব্যথা হতে পারে, হতে পারে না তা না, কিন্তু এটা কমন না। বা মাথা ব্যথার কমন কজ কিন্তু হাই ব্লাড প্রেশার না। চোখে দেখা ডিস্টার্ব হচ্ছে, হ্যাঁ এটাও হতে পারে, কারণ কিন্তু বলছেন এটা হয় যখন কমপ্লিকেশন হয়, আর্লিতে স্টেজে কিন্তু হয় না। হাই ব্লাড প্রেশারের 4টে টার্গেট অর্গান ইনভলভ করে। প্রথমে হার্ট, যদি কন্ট্রোল না হয় হার্ট ফেল, ইনফেকশন, ব্রেনে স্ট্রোক করতে পারে, চোখে রেটিনোপ্যাথি, আমাদের ব্লাডিং ভিশন, অন্ধত্ব হয়ে যেতে পারে, তারপরে কিডনি ফেল, এগুলো কিন্তু হতে পারে। এগুলো তখনই হয় যখন অলরেডি অ্যাডভান্স স্টেজ, কমপ্লিকেশন হিসেবে কিন্তু হয়, শুরুতেই যে হয় তা কিন্তু না। এবং ব্লাড প্রেশার কন্ট্রোলের টার্গেটই হলো এই 4টে অর্গান যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয়। হার্টটা যেন ঠিক থাকে,
ব্রেনে স্ট্রোক যেন না হয় ঠিক যেন থাকে, চোখটা যেন ঠিক থাকে, কিডনি যেন ঠিক থাকে। কারণ হয়ে গেলেই কিন্তু আরেকটা ভোগান্তি, এমনি হাই ব্লাড প্রেশার, কারণ কিডনি ফেল হলে আরেক ভোগান্তি, তার জন্য অনেক রকম চিকিৎসা ডায়ালাইসিস বন্ধ লাগতে পারে, কত প্রবলেম হতে পারে। সুতরাং এইগুলো কিন্তু মানুষকে বুঝাই দিতে হবে যে আপনি যদি ঠিক মেডিসিন না নেন এই প্রবলেমগুলো কিন্তু হতে পারে। অধিকাংশই লক্ষণবিহীন, ঘাড়ে ব্যথা, মাথা হতেও পারে, কিন্তু হবেই আমার, বা ঘাড়ে ব্যথার জন্য বসে থাকবেন কবে হবে এটা কিন্তু ঠিক না, বা ঘাড়ে ব্যথা হলে হাই ব্লাড প্রেশার সেটাও ঠিক না, তাও না, হতে পারে, কিন্তু এটি যে মেইন সিমটম তা কিন্তু না। তারপরে ধরেন সমাজে তো ধরেন কত রকমের লোক আছে, বিভিন্ন বর্ণে, বিভিন্ন গোত্রে, বিভিন্ন চিন্তাধারা, রিলিজিয়াস অনেক কিছুই রয়ে গেছে। তো এক একজনের তো একদম চিন্তাধারা আগে না, আমাদেরকে ওইভাবে নিয়ে চলতে হবে। আমরা যে ডাক্তার যারা এখানে আছেন সবসময় একটা কথা বলি, যেটাকে মেডিকেল টার্ম বলে কাউন্সেলিং, এটা আমাদের জন্য খুবই দরকার। মানুষকে বোঝানো প্রেশারটা কি, কেন হয়, কিভাবে হয়, এগুলো কিন্তু সবচেয়ে জরুরি। 3 নম্বরে যে লাস্ট বলতে চাচ্ছি সেটা হলো, হ্যাঁ ওষুধপত্র নিয়ে অনেক কথা বলছেন, ড্রাগটা কিন্তু মেইন ট্রিটমেন্ট না, ইট ইজ এ পার্ট অফ ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট। ডাক যে লাগবেই না তা না, তার আগে যেটা, এটার নামই হলো বা এনসিডি কে এক কথায় বলে লাইফস্টাইল মডিফিকেশন ডিজিজ। এর অনেক কিছু জড়িত। ধূমপান বলতে বিড়ি, সিগারেট, পানাক, তামাকি, নস্যি আর গুল টুল সবই কিন্তু ধূমপান। তো এটা কিন্তু 1 নম্বর পয়েন্টের ঠিক, অনেকে বলছেন অলরেডি খাওয়া দাওয়ার শরীর সম্পর্কে, এও সবাই বলছেন ডায়েটারি মডিফিকেশন এগুলো দরকার, ফ্যাট, আদার, ফাস্ট ফুড এগুলো তো আমাদের সমাজ মানে অংশ হয়ে যাচ্ছে, ওয়েট, ওভার ওয়েট যাদের, এগুলো ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু এগুলো হলো অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর, এগুলো যে মেইন কজ তা না, হতে পারে যাদের এগুলো ধূমপানের অভ্যাস, ওভার ওয়েট, ডায়েটারি অভ্যাস, খাওয়া দাওয়ার অভ্যাস, চলাফেরা, এখন ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে গেছে আমাদের, কোথাও নয়, বাচ্চাদের তো স্কুলের ফিল্ডও নয়, খালি মোবাইল টিপে সারাদিন পড়াশোনা যায়, মোবাইল টিপে, আর এগুলি তো চলতে, আর খালি খাওয়া দাওয়া বাচ্চাদের দুধ দিলে, আমরাও তো বাচ্চাদের কিনে খাওয়াই দেখি। আমি বেড়ে গেলে নাতি কি, আমি তো নামও চিনলে, পিজা মিজা এগুলো তো দিনিও না। আর পান্ডা বুন্ডা একটা আছে, ফুড পান্ডা, ওরাইকে অর্ডার দেয় না খায়, এটা আমরাই শিখেছি। বাচ্চাদের বিশেষ করে নানি দাদিদের তো আরো আদর করে করে সবাই করাচ্ছে, ওদের দুধ দিয়ে লাভ কি, সবাই তো এগুলোই করছে। ইভেন বাচ্চা তো পানিই খায় না দেখি, কি কোল্ড ড্রিঙ্ক কত রকমের, তাই না, পানি এগুলো তো খায় না, শুনে কি নামও তো দেন না, খায় তো এগুলোই আর কি, আমরাই কিন্তু শিখাচ্ছি। সুতরাং এগুলো তো ইম্পর্টেন্ট পার্ট অফ ট্রিটমেন্ট। একবারে স্মোকিং থেকে শুরু করে ওয়েট, ইভেন আমাদের যারা অনেক ভদ্র মহিলা আছে কেউ মনে করেন না, আমাদের বাপ মা দাদি আর নানি চারি কি করে, সারাদিন বসেই থাকে ঘরে, দিয়ে মোবাইল থেকে টেলিভিশনটাও বোঝা যায়, উঠে বসে টিপ দেয় না, কি দিয়ে রিমোট কন্ট্রোল, নড়াচড়াই তো করে না, 5-7 জন মিশে গল্প পান যত্ন এগুলো নিয়ে খায়, ইচ্ছে করে, তাই দুধ দিচ্ছি না, এটা লাইফ প্যাটার্ন কিন্তু হয়ে যাচ্ছে আমাদের। ফিজিক্যাল অ্যাক্টিভিটি বলতে একতলা হেঁটে উঠে চায় না, লিফট ছাড়া একতলা যদি হাঁটতে পারে তাও হাঁটে না, দোতলা নামে না, এইটুকু জায়গা রিক্সা ছাড়া চড়ে না, গাড়ি উঠেও গাড়ি, নামতেও গাড়ি, উঠতেও গাড়ি। এই যে ফিজিক্যাল লাইফ প্যাটার্ন যে চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা তো প্রবলেম হয়ে যাচ্ছে। এটা সব জায়গায়, শুধু হাইপার টেনশনের কিন্তু সম্পর্ক নেই, সবগুলো নন ডায়াবেটিস, আদার সবগুলো, এগুলো যে বাচ্চাদের সেগুলো তো ফিল্ডই নাই, এরা খেলবে কোথায়? করোনার মধ্যে আপনাদের মনে আছে, সারাদিন ঘরে বসে থাকা, খাইছে আর ঘুম পাচ্ছে আর মোবাইল টিপা ই করা, বাপ্পারা তো বলতো বাচ্চারা সারাদিন বসতে ঘুম পারে, নড়াচড়া নাই নাই, ওয়েট বেড়ে যাচ্ছে, ওয়েট বাড়লে সব থেকে হবে, ডায়াবেটিস হবে, হাই ব্লাড প্রেশার হবে, আর কত যত রকমের রোগ কিন্তু হচ্ছে আর কি। সুতরাং লাইফ প্যাটার্ন এগুলো আমাদের চেঞ্জ হয়তো ইজি না, চেষ্টা করতে হবে, আমাদের চেষ্টা করতে হবে। আমাদের আরো অনেক আছে জড়িত দুটার মধ্যে রয়ে গেছে আর কি, সবগুলোই ইন্টার রিলেটেড। এগুলো ব্লাড প্রেশারের কোনো ট্রিটমেন্ট দেওয়ার আগে ডাক্তারদেরও খেয়াল রাখতে হয়, এগুলো কিন্তু জরুরি। আইলো একটা মেডিসিন দিয়ে বিদায় করলাম, ওইটা কিন্তু ফুল ট্রিটমেন্ট হলো না, তার কাউন্সেলিং এবং সে খুঁজ দেওয়া, বিড়ি সিগারেট কয়টা খায় এই সেগুলো করে, তারপরে তাকে বোঝানো, এগুলো বোঝানো প্লাস ট্রিটমেন্ট, এটা হলো মূল ইম্পর্টেন্ট। এখন যদি মডারেটলি হাই, ভেরি হাই এগুলো চলতে থাকবে, ট্রিটমেন্টও চলবে। একটা মাইল্ড কেস শুরুতে ওষুধ না দিয়ে তাকে কিন্তু লাইফস্টাইল মডিফিকেশন চেষ্টা করে দেখানো, ওজন কমলে কমে যেতে পারে, হাঁটা চলা ব্যায়াম এগুলো করাইতে হবে, ধূমপান বন্ধ করতেই হবে, ধূমপানের বিষ পান, এরকম বিভিন্ন লেকচারে আমি বিভিন্ন সময় বলতাম। যাই হোক, আমরা যদি এই ব্যাপারে সবাই একটু নজর দিই, আমাদের মিডিয়ায় কোনো ভাইরা আছেন, তারা যদি এই তুলে ধরেন, 100% দুনিয়ার কোথাও কেউ ভালো হবে না, হয়তো হবে না, তারপরে আমাদের চেষ্টা করলে মেজরিটি কিন্তু এই আমাদের এগুলো নিয়ন্ত্রণ করে এগুলো কিন্তু সম্ভব। এটা শুধু হাইপার টেনশন নিয়ে যদি আমি বারবার বলতেছি, সবগুলো অন্যান্য রিলেটেড যে এনসিডি আছে সবগুলো কিন্তু নিয়ন্ত্রণ, এগুলো কিন্তু সম্ভব আমাদের। তারপরেও অনেক লোক সমাজে রয়ে গেছে, আমি যেটা গল্প বলি, ইলিনয়